দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরুতেই শিরোনাম জানাবো। গণতন্ত্রে ফিরতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত, বর্ধিত সভায় খালেদা জিয়া। স্থানীয় ভোট নিয়ে ধূম্রজাল সৃষ্টি না করার আহ্বান তারেক রহমানের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। জনগণের প্রত্যাশা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রস্তুতি চলছে মানিক মিয়া অ্যাভিনিউতে। ছাত্রদের স্বাগত জানাচ্ছে রাজনৈতিক দলগুলো, জাতীয় ঐক্যের প্রত্যাশা নেতাদের। বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে, যে কোনো দল সৃষ্টি হতে পারে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে। আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা দু একটি রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত। দেশের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আধুনিক সমরাস্ত্র যুক্ত করার আশ্বাস। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে রাতভর যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান চলবে। জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের এনশিওর করতে হবে। আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। মিরপুরে কথিত পীরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাড়ি দখলে নানা পায় তারা। ভবন মালিককে জুলাই আন্দোলনে গুলি ছোড়ার মামলায় পাঠান কারাগারে। নিচে এসে আমার হাজব্যান্ডকে ডাকায় এবং ডাকানোর পরে আমার হাজব্যান্ডকে হুমকি দেওয়া হয় 10 কোটি টাকা দিতে হবে, আর না হলে বাড়ি ছাড়তে হবে। রেকর্ড খেলাপি ঋণ অর্থনীতির জন্য বিস্ফোরা, বলছেন বিশ্লেষকরা। ঝুঁকি বাড়াচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যেও। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। চেয়ারপারসন খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। সদ্য আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দল সহ সকল রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের মানুষ। সকালে জাতীয় সংসদ ভবনের এলি হল সংলগ্ন মাঠে শুরু হয় বিএনপির বর্ধিত সভা, যা দীর্ঘ 7 বছর দলটির বড় কোনো আয়োজন। সেখানেই উদ্বোধনী ভাষণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি চলছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারদের পুনর্বাসন প্রক্রিয়া করেন এমনও মন্তব্য। আর তার দাবি, তাবেদার ফ্যাসিবাদী শক্তিশালী ষড়যন্ত্র এখনো থেমে নেই। কৃষক, আলেম, ওলামা সহ সকল পেশাজীবীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি নিরপেক্ষতা, কিন্তু সেটি নিয়েই জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। আর সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। আগামীতে ক্ষমতায় আসলে বিএনপি গণহত্যার বিচার করবে বলেও জানান তিনি। এর আগে সকাল 10:30টায় আনুষ্ঠানিক সভা শুরু হয়। শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একই সাথে স্বাগত বক্তব্য এবং সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে
কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয়। জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। বিএনপির বর্ধিত সভায় আমার দুই সহকর্মী কাজ করছেন, তাদের কাছ থেকে বিস্তারিত আরো কিছু তথ্য জেনে নেব। শুরুতেই যে আছি সাইফুদ্দিন রবিনের কাছে, তিনি আছেন সভাস্থলে। রবিন, দ্বিতীয় সেশনে যে রুদ্ধদ্বার বৈঠক হবে সেখানে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে তার বিষয়ে কোনো তথ্য আপনার কাছে থাকলে জানাবেন, একই সাথে দলের নীতি নির্ধারকরা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। কলি, ঠিক এই মুহূর্তটাই বলা চলে অনেকটা দ্বিতীয় সেশনের একটা অংশ শুরু হয়ে গেছে। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন উদ্বোধনী বক্তব্য দিলেন তার পরপরই প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য শেষেই বলা চলে যে সেশনটি শুরু হলো সেটি সেই রুদ্ধদ্বার সেশন এখন যেটি চলছে, যেখানে মূলত একটা অনির্ধারিত বক্তব্য, অর্থাৎ অনির্ধারিত হলেও তৃণমূল এবং কেন্দ্রের যেসব নেতৃবৃন্দ এই বর্ধিত সভায় যোগ দিয়েছেন তারা যারা বক্তব্য রাখতে চায় তাদের নাম জমা দিয়েছেন। সেই জমা দেওয়া নামের তালিকা থেকেই বলা চলে এক প্রকার টোকেনের মধ্যে দিয়ে নির্ধারিত হচ্ছে বক্তা এবং তারা তাদের মতামত উপস্থাপন করছেন। সেই মতামতে যেটুকু প্রাধান্য পাচ্ছে যে আগামী পথ চলা তারা কিভাবে চলতে পারেন এবং বিগত দিনের অভিজ্ঞতার কথাগুলোই মূলত তারা তুলে ধরছেন বেশি। অর্থাৎ বিগত শাসন আমলে, আওয়ামী শাসন আমলে তাদের কি ধরনের নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, আন্দোলন সংগ্রামে কতটা কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে, সেই সব বিষয়গুলোকে তারা তুলে ধরছেন এবং তারা তাদের নানান ধরনের আক্ষেপের কথাও বলছেন। কখনো দলের গুরুত্বপূর্ণ পদ, কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পরস্পর বিরোধী, সেই সব জায়গাগুলোতে খানিকটা আক্ষেপ স্পষ্ট পাচ্ছে। কিন্তু এর আগেই মূল বক্তব্যে, উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যেন প্রত্যেকেই সম্মানের সঙ্গে অপরের প্রতি তাদের অবস্থান, বক্তব্য সেসব তুলে ধরেন। অর্থাৎ কোনো ধরনের বিরূপ পরিবেশ যেন সৃষ্টি না হয়, সেসবের মধ্য দিয়ে যতটা আলোচনা গড়ানো যায়, যতটা নিজেদের মন্তব্য তুলে ধরা যায়, সেই সব আহ্বানটুকু জানানো হচ্ছে এবং মূলত একটা নির্দেশনার অপেক্ষায় রয়েছে প্রত্যেকে এবং সেই নির্দেশনা হয়তো এই রুদ্ধদ্বার সেশনে নির্ধারিত হবে। আগামীর কর্মপরিকল্পনা সেটি হয়তো বা প্রকাশিত হবে না অনেক ক্ষেত্রে, অনেক বিষয়গুলো, তারপরেও আমরা নেতৃবৃন্দের মতামতের মধ্য দিয়ে সেসব জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে রবিন। আমার আরেক সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এর মধ্যে, আরিফিন শাকিলের কাছে যাব। শাকিল, সাইফুদ্দিন রবিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, নীতি নির্ধারকরা কি রকম দিক নির্দেশনা দিয়েছে। তৃণমূলের নেতাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই নির্দেশনা নিয়ে? ধন্যবাদ কলি। মূলত যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা নেতাকর্মীরা বলছেন যে ঐক্যের যে বার্তা দেওয়া হয়েছে সেই ঐক্যবদ্ধ থাকা এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আপনি যদি আপনাকে ছবি তো দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু নেতারাও বক্তব্য রাখছেন যেই অধিবেশনে, সেই অধিবেশনে তারেক রহমানও কিছুক্ষণ পর প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং তার নেতাকর্মীরা যারা এসছেন প্রতিনিধিরা তারা বারবার একটি কথা বলা হচ্ছে, দলের প্রধান এবং দুই শীর্ষ নেতা যেই ঐক্যের বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে গোছানোর যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা তাদেরকে এখন ধারণ করতে হবে। দলের সর্বস্তরে গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা করতে হবে, তেমনি প্রত্যেক জায়গায় যেন গত 5 আগস্টের আগে যারা আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন কিংবা নিপীড়নের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এবং সেই মূল্যায়নের জায়গা থেকে তারা বারবার বলছেন যদি সুদক্ষ নেতৃত্ব যদি সব জায়গায় দেওয়া যায়, সব জায়গায় প্রতিষ্ঠিত করা যায়, সেক্ষেত্রে আগামীর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। এবং আজকের এই বর্ধিত সভা থেকে দলের প্রত্যেক স্তরে একটি বার্তাই বারবার বলার চেষ্টা করা হচ্ছিল, যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন। নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের মাথায় যেন সবাই ঠিক থাকেন, সবাই দলীয় যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে চলেন, সেই বার্তাকে তারা মূলত ধারণ করতে চান। এবং তারা বলছেন সেই বার্তাকে ধারণ করে আগামী দিনে যে নির্বাচনী বৈতরণী, সেই নির্বাচনী বৈতরণী পার
হতে চান এবং সেই কারণে যাকেই যেখানে মনোনয়ন দেওয়া হবে, যাকে যেখানে প্রার্থী করা হবে তার পক্ষে যেন সবাই থাকে সেই বার্তাই মূলত আজকে দেওয়া হয়েছে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা, সেই বার্তা ছিল আজকের এই বর্ধিত সভার মূল বক্তব্য এবং সেই বক্তব্যই মূলত দলের সর্বস্তরের নেতারা ধারণ করতে চান এবং সব জায়গায় যেন দলের সাংগঠনিক কাঠামো যেন শক্তিশালী হয় এবং সেই বিষয়টি মূলত আজকের এই বর্ধিত সভা থেকে নিশ্চিত করা হয়েছে। কলি। আরফিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আগামীকাল। এর মধ্যে ব্যারিকেড সহ স্টেজ প্রস্তুতির কাজ চলছে। ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একই সাথে ব্যাক স্টেজে মেয়েদের জন্য আলাদা বুথের ব্যবস্থা থাকবে। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। আর সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হবে। আগামীকাল বেলা ৩টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত এবং শহীদদের পরিবারের সদস্যরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের আসার কথা রয়েছে। খোঁজখবর রাখছেন সহকর্মী লামিয়া তিথি। এ ব্যাপারে তার কাছে যাচ্ছি আরো একবার। তিথি, জানাবেন মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন আপনি, প্রস্তুতি কেমন চলছে সেখানে? নতুন রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি উপস্থিত হয়েছেন কিনা এই যে প্রস্তুতি চলছে সেখানে? কলি, যেমনটা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বেলা ৩টার দিকে কিন্তু ছাত্রদের যে রাজনৈতিক দল রয়েছে সেটা কিন্তু আত্মপ্রকাশ পাবে। যদি একটু দেখাই, এর মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে সকাল থেকে। প্রস্তুতি চলছে সকাল থেকে। যদি বলি যে 2 ট্রাক বাস আনা হয়েছে, এটি কিন্তু হচ্ছে স্টেজ এবং হচ্ছে সাইডের যে ব্যারিকেড দেওয়া হবে সেটার জন্য কিন্তু এখানে বাস নিয়ে আসা হয়েছে। এখানে পানির সরবরাহের ব্যবস্থা রয়েছে। একই সাথে কিন্তু মেডিকেল টিম এবং ভ্রাম্যমাণ ওয়াশরুম, এছাড়া পুলিশ বুথও থাকবে। যদি কোনো পুলিশ বুথের ব্যবস্থাও করা হয়েছে। একই সাথে কিন্তু মেয়েদের নিরাপত্তার জন্য কিন্তু তারা আলাদাভাবে ব্যাক স্টেজে মেয়েদের জন্য বুথের ব্যবস্থা করেছে, সেখানে কিন্তু তারা বসতেও পারবেন। জানেন যে বিভিন্ন দেশি বিদেশি কূটনীতিকরা আসবেন, এখানে উপস্থিত হবেন ছাত্রদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশে। তাদের নিরাপত্তার জন্যও কিন্তু ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। যদি বলি পুরোপুরি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সামনের সারিতে ছিলেন ছাত্রনেতারা, তারাই কিন্তু মূলত নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে থাকবেন। আর আরেকটু যদি জানাতে চাই যে সকাল থেকে এই যে প্রস্তুতি চলছে, প্রস্তুতির এখানেই কিন্তু সকাল থেকে কয়েকজন নেতাকর্মী রয়েছেন এবং তারা কিন্তু আমাদের জানিয়েছেন কালকে বেলা ৩টার দিক থেকে কিন্তু এই জমায়েতের কথা রয়েছে। কিন্তু এর আগেই দেখা যাবে কিছু তাদের কার্যক্রম থাকবে। একই সাথে যদি বলি যে এই যে কার্যক্রম রয়েছে, মানিক মিয়া এভিনিউ কিন্তু ঠিক সন্ধ্যার পর থেকে কিন্তু তার 2 সাইডের রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হবে, কেননা এই স্টেজ এবং পাশে যেই 2 নিরাপত্তা বেষ্টিত কাজ করবে, নিরাপত্তার জন্য যে ব্যারিকেড তৈরি করা হবে, এর কারণে কিন্তু সন্ধ্যা থেকে হচ্ছে মানিক মিয়া এভিনিউ বন্ধ করে তারা কিন্তু পুরো দমে কার্যক্রম শুরু করবে। কলি, ধন্যবাদ তিথি। ছাত্রদের আসন্ন দলকে স্বাগত জানাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। প্রত্যাশা, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা বিভাজনের রাজনীতি করবে না, বরং অটুট রাখবে জাতীয় ঐক্য। নতুন ধারার রাজনীতির মাধ্যমে ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। তবে নতুন এই দলকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এমনটা মনে করছেন রাজনীতিতে অভিজ্ঞরা। ফয়সাল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানে আসা দলটি নিয়ে কী ভাবছে বাদবাকি রাজনৈতিক দলগুলো? নতুনদের সঙ্গে পুরনোদের মতভেদ কিংবা আদর্শগত পার্থক্য এখনো স্পষ্ট নয় বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে ছাত্রদের নতুন দলকে স্বাগতই জানাচ্ছেন তারা। বাংলাদেশ জামাত ইসলামী যে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, যে অধিকার প্রতিষ্ঠার কথা বলে, সাংবিধানিকতার কথা আমরা যেটা বলি, সেই জায়গায় আমার মনে হয় যে কেউ
তার সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে যদি এই উদ্যোগ নেয়, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র দেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, তাহলে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে, যে কোনো দল সৃষ্টি হতে পারে, ছাত্র সংগঠন হতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে, সেখানে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা দু একটি রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত। অভ্যুত্থানকালীন সময়ে সব রাজনৈতিক দল সরকার পতনের এক লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল। তবে নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে নতুন দলটিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন অভিজ্ঞরা। আন্দোলনের রেজাল্টটাও ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বা হয়ে যাচ্ছে আমাদের অনেকের কারণে। এটা যদি আমরা এখনো বুঝতে ভুল করি, তাহলে এরকম আরও 2024 5ই আগস্ট আসবে, কোনো কাজ আপনি করতে পারবেন না, দেশ আবার পিছিয়ে যাবে। সরকারের থেকে একটা দল করতে গেলে সুবিধাভোগী লোকজন ভিড়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশে আমরা জাসদের ঐতিহাসিক রাজনীতির আমরা ঘটনাবহুল অধ্যায়গুলো জানি। সেক্ষেত্রে এখানে দেখা যায় এখন ক্ষমতার স্বাদ নিতে অনেকে ভিড়তে পারে, বাট এই যেমন আমাদের মতো যদি 7-8 বছর দুঃসময়ে প্রতিকূল সময়ে এই দল পড়ে, তখন বোঝা যাবে যে তারা চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু পরিপক্ক কিংবা কতটুকু দক্ষ। আমরা দেশের সাথে কাজ করেছি, সরকারে ছিলাম, সময় আমরা বিরোধী দলও ছিলাম, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা আশা করব তারা নতুন দল করুক, যাই করুক, তারা দেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করবেন। জাতীয় ঐক্য অটুট রেখে নির্বাচন ও ভোটের রাজনীতিকে মাথায় রেখেই নতুন দল এগিয়ে যাবে বলে আশা রাজনৈতিক দলগুলোর। ন্যাশনাল ইউনিটিটাকে আমাদের সব জায়গা থেকে সবাইকে আওয়াজ তুলতে হবে, দেশের প্রশ্নে আমরা এক থাকবো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মতের ভিন্নতা থাকবে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বলেন, সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক এবং আরও সক্ষম করে গড়ে তোলা হবে, বাড়ানো হবে আধুনিক সমরাস্ত্র এবং যন্ত্রাংশের সরবরাহ। এর আগে প্যারেড পরিদর্শন করেন তিনি। বলেন, সেনাপ্রধান পরে বলেন, কর্নেল অব দি রেজিমেন্টের পদক পরিয়ে দেওয়া হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পল্লবী, মিরপুর সহ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। কথা বলেন পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের সাথেও। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলবে, ছাড় পাবে না কোনো দুষ্কৃতিকারী। এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোণঠাসা স্বরাষ্ট্র উপদেষ্টা। বাধ্য হয়ে মধ্যরাতে সংবাদ সম্মেলন করেন তিনি। দেন অপরাধীদের ঘুম হারাম করে দেওয়ার ঘোষণা। সেই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তদারকিতে এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোররাতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার 5টি থানার কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাহাঙ্গীর আলম। পুলিশের দায়িত্ব পালন আর অভিযানের বিষয় নেন খোঁজখবর। শেষ রাত্রির দিকেই কিন্তু যারা ডিউটি করে তারাও একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। তা আমার যেই জনগণ আছে, আমার যে বাহিনী আছে, এরা যেন শিথিল না হয় এবং তারা তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য, এবং জনগণের যেন কোনো অসুবিধা না হয়, তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। জনগণের নিরাপত্তা সবার আগে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বে অবহেলার সুযোগ নেই, হুঁশিয়ারি দেন কঠোর ব্যবস্থা গ্রহণের। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের এনশিট করতে হবে। আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি ভিজিলেন্ট, আপনিও দেখছেন চেকপোস্টগুলিও ফাংশন করতেছে এবং রাতে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এটাও ভালোভাবেই চলছে। ভোর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা খোঁজ নেয় খুশি পুলিশ সদস্য আর সাধারণ মানুষও। জানান, এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজে উৎসাহ পাবেন, জনগণ পাবে নিরাপদ পরিবেশ।
রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে নাকি? না, রাস্তায় কোনো সমস্যা নাই। উনি এত সকালে যে জনগণের মাঝে এসে খোঁজ খবর নিচ্ছে, এটা সবচেয়ে ভালো লাগছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এই জায়গায় আসছে, খুব ভালো, তার কথায় আমরা উদ্বুদ্ধ হয়েছে। বিগত কোনো উপদেষ্টা এরকম আমাদেরকে দিক নির্দেশমূলক কথা বলে না। এর আগে রাতভর রাজধানীতে চলে কম্বাইন্ড পেট্রোলিং, চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায়। পুলিশের দাবি, অভিযানের পর স্বস্তিতে আছে নগরবাসী। নগরবাসীর যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ তা করে যাব। অপরাধীদেরকে আমরা জিরো টলারেন্সের মধ্যে তাদের অপরাধকে আমরা দমন করতে। সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে কথিত এক পীরের অত্যাচারে অতুষ্ট সাধারণ মানুষ। বাড়ি দখলের জন্য সেই পীর সিন্ডিকেট জুলাই অভ্যুত্থানে হামলায় আসামি করে জেলে পাঠিয়েছে বাড়ির মালিককে, যিনি একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানে কর্মরত। মিথ্যা অভিযোগে প্রায় 3 মাস ধরে জেলে থাকায় চরম হয়রানির শিকার হচ্ছে সেই পরিবারটি। এমনকি যাকে দিয়ে মামলা করানো হয়েছে সেই মামলাবাজও সিন্ডিকেটের লোক নিশ্চিত করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি সেই পীরকে। মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাফির আহমেদ বাবু। আমাকে বলে যে বারবার কি অফিস থেকে আসতে অনেক দেরি হবে। পল্লবীর বাসিন্দা শারমিন জাহানের কান্না প্রায় 3 মাস ধরে। 3 বছর বয়সী হাসিমুখের শিশুটিও জানে না তার বাবা কারাগারে, শুধু জানে বাবা গেছে অফিসে, একটু পরেই চলে আসবে। শারমিনের স্বামী জিয়াউদ্দিন রিপন একটি প্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও অটোমোবাইল কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার। মাসের 30 দিন নিয়মিত অফিস করা মানুষটি কিনা এখন জুলাই আন্দোলনে গুলি ছুড়ে হত্যা চেষ্টার আসামি। ভুক্তভোগী রিপনের পরিবারের অভিযোগ, বছর 2 আগে সাইদুর রহমান মাহবুবী নামের এক কথিত পীরের কাছে তাদের ভবনের 2টি ফ্ল্যাট বিক্রির জন্য চুক্তি হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও পুরো টাকা পরিশোধ না করে ফ্ল্যাটগুলো দখলে নেয় সেই পীর। পরে ফ্ল্যাট 2টি বিক্রি করতে না চাইলে রিপনের পরিবারের উপর ক্ষিপ্ত হয় ওই পীর পক্ষ, পরিকল্পনা করে পুরো ভবন দখলের। তার গ্যাং নিয়ে 15-20 জন আমার বাসার নিচে আসে। নিচে এসে আমার হাজব্যান্ডকে ডাকায় এবং ডাকানোর পরে আমার হাজব্যান্ডকে হুমকি দেওয়া হয় 10 কোটি টাকা দিতে হবে, আর না হলে বাড়ি ছাড়তে হবে। তখন আমার হাজব্যান্ড একটা মামলা করলো। শুধু তাই নয়, রিপনের নামে মামলা দেওয়া হয় জুলাই আন্দোলনে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার। পরিবার জানায়, মামলার উল্লেখিত সময় 19 জুলাই বিকেলে সারা দিন বাসায় ছিলেন রিপন। থানা থেকে যখন পুলিশরা এসে আমার হাজব্যান্ডকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, তখন ওই যে নিচে যে পীরের লোক থাকে মাহবুব, ও গেটটা খুলে দেয়। একজন লোক যদি রাজনীতি করে সে কখনো রেগুলার অফিস করে না। 5 মাসের অ্যাটেন্ডেন্স রিপোর্ট সহ আমি আদালতে দিয়েছি, তাও আমি ন্যায় বিচার পাইনি। আওয়ামী লীগের লিস্ট খুঁজলে নামগন্ধ পাওয়া যাবে না, আমার ভাইয়ের বা আমার 14 গোষ্ঠীর নামগন্ধ পাওয়া যাবে না। যিনি মামলা করেছেন তিনি মিরপুর 13 এলাকায় চা দোকানি বশির। দাবি করেন তিনিও আন্দোলনের সময় গুলিতে আহত। কিন্তু প্রশ্ন হলো, 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে সেপ্টেম্বরে সুস্থ হবার পর ডিসেম্বরে বা 3 মাস পরে মামলা করলেন কেন? অনেক প্রশ্নের সদুত্তর না দিয়ে বাদীর শুধু একটি দাবি, তিনি গুলিবিদ্ধ হবার আগেই ঘটনাস্থলে দেখেছেন রিপনকে। আমার ফ্যামিলিও তেমন একটা শিক্ষিত না, আমরাও তেমন একটা সালাকসিত না। এই যে বাইতানি গরু বেচা দোকান দিচ্ছে, এই নামগুলি আমি এখানে অনেক বছর ধরে থাকি। 3 মাস পরে আপনি মামলা করতে গেছেন? 3-9 তারিখে আসছে, আবার 8 তারিখে যে আবার আমি ভর্তি হয়েছি। বাদীর ভাষ্যে রিপন নাকি মিরপুর এলাকার আওয়ামী লীগের বড় নেতা, অথচ আওয়ামী লীগের কোনো কমিটিতে জিয়াউদ্দিন রিপনের নাম পাওয়া যায়নি। এমনকি রিপন যে অফিসে চাকরি করেন সেটার উপস্থিতি তালিকায় দেখা গেছে জুলাই মাসে কারফিউ জারির 4 দিন বাদে বাকি দিনগুলোতে তিনি নিয়মিত 8 ঘন্টা অফিস করেছেন। তাহলে রিপন আন্দোলনকারীদের উপর হামলা করলেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা বলি পল্লবী এলাকার কয়েকজন আন্দোলনকারীর সাথে। ছাত্রদের সাথেই করছি, তখন এই কর্নারে আসছি, রিপন ভাই পানির কেস দিয়েছে, আমি নিজে হাতে নিয়েছি রিপন ভাইয়ের কাছ থেকে পানির কেস, ছাত্রদের খাওয়াইছি পানি নিয়ে। তো উনি নাকি আপনাদেরকে মানে আপনাদের বিরুদ্ধে কাজ করছে? ইম্পসিবল, এটা ইম্পসিবল, কারণ ইভেন আমার ফ্রেন্ডরাও অনেকে গুলি খেয়েছে, উনি হেল্প করেছে। স্থানীয়রা জানান, পল্লবী এলাকায় কয়েক বছর ধরে গড়ে ওঠা এই দরগার মুরিদ মামলার বাদী বশির। আর এই দরগার কথিত পীর সাইদুর রহমানই পরিকল্পনা করেন রিপনের বাড়ি দখলের। সেখানে গিয়ে অবশ্য দারোয়ানের মাধ্যমে জানা যায় সাইদুর ও তার পরিবারের কেউ এখানে নেই।
জুলাই আন্দোলনের মতো স্পর্শকাতর মামলায় মিথ্যা তথ্য দিয়ে বাড়ি দখলের অভিযোগ নজরে আনা হয় কাফরুল থানা ও মিরপুর বিভাগ পুলিশের কর্মকর্তাদের। সে যদি নির্দোষ হয়ে থাকে তার সেই নির্দোষের প্রমাণপত্র সে কিভাবে নির্দোষ হলে এই বিষয়গুলো আমরা কিন্তু বিজ্ঞ আদালতে এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে আমরা সাবমিট করব। কেউ এমন ঘটনা আজ করতে পারলে পুলিশের শরণাপন্ন হবার আহ্বান জানান কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রচলিত ৪১টি ভাষার মাঝে শুধু বাংলা ছাড়া সবগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, এই মন্তব্য করেছে মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আসাদুজ্জামান। নিয়মিত ব্যবহারই ভাষাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এমনটাও জানান তিনি। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২ দিনব্যাপী আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উপলক্ষে ছিল সেমিনার। সেখানেই আলোচকরা বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪টি ভাষা ব্যবহারের অভাবে প্রায় সেগুলো মৃত। সঠিক চর্চার পাশাপাশি শিক্ষার মাধ্যম হিসেবে গড়ে না উঠলে এসব ভাষা রক্ষা করা কষ্টকর হবে। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং শিক্ষক তৈরি হলেই এসব ভাষাকে বাঁচানো সম্ভব এমন মত দেন আলোচকরা। জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণে কাজ করে যাচ্ছে। ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে শিক্ষা শিশু বেলা থেকেই সেই শিক্ষায় যাতে পাঠ্যপুস্তক রচিত হয়, সেই পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো। আমরা হয়তো প্রশিক্ষণের ক্ষেত্রে এমনি থেকে ব্যবস্থা করতে পারবো। আশঙ্কাজনক হারে বাড়ছে খেলাপি ঋণ। ব্যাংকের বিতরণ ঋণের 5 ভাগের 1 ভাগই এখন খেলাপি। এটি ব্যাংকিং খাতের জন্য বিস্ফোরা মন্তব্য করেছেন ব্যাংকাররা। এর ফলে বহুমুখী সমস্যায় পড়তে হচ্ছে এমনটাও জানান তারা। আর বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাত সংকুচিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও ঝুঁকি বাড়বে। আর তাই খেলাপি কমিয়ে আনতে কার্যকর উদ্যোগের দরকার। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে। নামে বেনামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। সেই ঋণই এখন চিহ্নিত হচ্ছে খেলাপি হিসেবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর শেষে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার উপরে। বছরের ব্যবধানে খেলাপি বেড়েছে 2 লাখ কোটি টাকা। বিতরণ করা ঋণের 5 ভাগের 1 ভাগই খেলাপি। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ এখন ব্যাংকিং খাতের জন্য বিস্ফোরা। এটি অশনি সংকেত বলেও মন্তব্য করেন তারা। খেলাপি ঋণ যেটা হচ্ছে কি, এটা তো এখন আমাদের একটা মোটামুটি একটা বিস্ফোরার মতো হয়েছে। এবং আমরা যদি দেখি কীভাবে খেলাপি ঋণটা বাড়ছে, সরকারের সাথে অ্যালাইন ছিল বলে ওদেরকে স্পেশাল লোন দেওয়া হয়েছিল, অনেক বেনামে লোন ছিল। এগুলো যখন আস্তে আস্তে যোগ হবে, তো আমার কাছে মনে হয় 35 রেট আরও বেশি হতে পারে। অবশ্যই আশঙ্কাজনক। এতে করে ব্যাংকের সক্ষমতা কমে যায় লোন দেওয়ার জন্য। এতে করে তাদের প্রফিট কম হয়, স্টেক হোল্ডাররা শেয়ার হোল্ডাররা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। সব কিছুই কিন্তু এনপিএল বাড়ার সঙ্গে ইম্প্যাক্টটা ঘুরে ফিরে শেয়ার হোল্ডার, ইকুইটি হোল্ডারদের উপরে পড়ে। আর একটা বড় এই যে ক্রেডিট গ্রোথ যেহেতু নাই, সেটা কিন্তু প্রাইভেট ক্রেডিট গ্রোথের উপর পড়লে ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়। খেলাপি ঋণ বৃদ্ধিতে নানামুখী প্রভাব পড়বে ব্যাংকিং খাতে। বিতরণ করা টাকা আদায় করতে না পারাই দেখা দিচ্ছে তারল্য সংকট। নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে ব্যাংকের। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। রেটিং খারাপ হয়, খারাপ হলে বিদেশি ব্যাংকগুলো এটা অবজার্ভ করে, আমাদের কনফার্মেশন চার্জ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের অনেক ব্যাংকের এলসি অ্যাড কনফার্মেশন ছাড়া নাও নিতে পারে, ফি বেড়ে যেতে পারে। একটা দেশের টোটাল সিস্টেমের যখন এই অবস্থা হয়, তখন খুবই স্বাভাবিকভাবেই করেসপন্ডেন্ট ব্যাংকরা একটু চিন্তা ভাবনা করেন যে কত অ্যামাউন্টের, কত বড়, কত এলসি তারা কিভাবে নেবেন কে নেবেন না। মানে মোট কথা যেটা, সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যে এটার সমস্যা দেখা দেয়। আমি যখন আমার টাকাটা ফেরত পাচ্ছি না, আমি যদি টাকাটা লেন্ড করে ফেলেছি এবং এই টাকাটা ফেরত পাচ্ছি না, মানে আমি যে ডিপোজিটের কাছে টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি আপনাকে ফেরত দিতে পারছি, বিকজ আমি টাকাটা ফেরত পাইনি। তখন যেটা হয়, আমাকে তখন আরেকখান থেকে টাকা আনতে হয়। এতে করে লিকুইডিটির উপর একটা প্রেশার পড়ে, কারণ আমার অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট যেটা, সেখানে কিন্তু পুরোটা কিন্তু আমি একেবারে তখন আমার ডিসরাপ্টেড হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা না ফিরলে সামনের দিনে আরও বাড়বে খেলাপি ঋণ, যা সংকুচিত করবে ব্যাংকের কার্যক্রম। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
হাম আতঙ্কে যুক্তরাষ্ট্র। সংক্রামক এই রোগে এক দশকের মধ্যে প্রথম মৃত্যু দেখল দেশটি বুধবার। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র জানান, হামে আক্রান্ত হয়ে কমপক্ষে 2 জনের প্রাণ গেছে। টেক্সাস থেকে মূলত এই রোগটি ছড়িয়ে পড়েছে নিউ মেক্সিকোয়। আক্রান্ত হয়েছে 130 জনের বেশি, আর আক্রান্তদের মধ্যে 20 জন হাসপাতালে চিকিৎসাধীন। মূলত টিকা না নেওয়ার প্রবণতার কারণে এই পরিস্থিতি, এমনটা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হঠাৎ হামের প্রকোপ যুক্তরাষ্ট্রে। টেক্সাস অঙ্গরাজ্যের অন্তত 10টি কাউন্টিতে ছড়িয়েছে তীব্র সংক্রামক এই রোগ। টেক্সাস থেকে ছড়িয়ে পড়া রোগটি এখন আতঙ্ক ছড়াচ্ছে নিউ মেক্সিকোতেও। 2 অঙ্গরাজ্যে 130 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে হামে। হামে আক্রান্ত ব্যক্তিদের উচ্চ জ্বর, চোখ লাল, নাক বন্ধ, কাশির মতো উপসর্গ দেখা যায়। পাশাপাশি মুখমণ্ডল থেকে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে পুরো শরীরে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ানো রোগটিতে বেশি আক্রান্ত হয় শিশুরা। টেক্সাসের স্বাস্থ্য কর্তৃপক্ষ একজনের মৃত্যুর তথ্য দিলেও মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত 2 জন মারা গেছে, যদিও বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। কেনেডি জুনিয়রের দাবি, হামের এই প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে নতুন নয়। আমরা প্রতিদিনই হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 2 জনের মৃত্যু হয়েছে, 20 জনের মতো রোগী হাসপাতালে ভর্তি, যাদের মূলত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রতি বছরই আমাদের দেশে হাম রোগী দেখা যায়। 2015 সালে হামে সবশেষ মৃত্যু দেখেছিল যুক্তরাষ্ট্র। অবশ্য 2000 সালেই হাম নির্মূলের ঘোষণা দিয়েছিল দেশটি। নির্মূল হয়ে যাওয়ার এত বছর পর এখন কেন আতঙ্ক ছড়াচ্ছে হাম? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনীদের মধ্যে সন্তানকে টিকাদানে অনীহা ক্রমেই বাড়ছে। এ কারণেই বেড়েছে প্রাদুর্ভাব। টেক্সাসের স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কবার্তা, নিয়ন্ত্রণে আনা না হলে হামের এই প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে। মূলত নবজাতক থেকে শুরু করে স্কুল বয়সী শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, কিছু কিশোরও আক্রান্ত হয়েছে। হাম প্রাণঘাতী ভাইরাস, কাজেই এটি ভয়াবহ রূপ নিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘন ঘন হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এর বড় কারণ টিকা দিতে অনাগ্রহ। মার্কিন স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের মধ্যে 5 জন ছাড়া বাদবাকি কেউই হামের টিকা নেয়নি। অথচ 2 ডোজ ভ্যাকসিনেই এই রোগ প্রতিহতের সম্ভাবনা 99%। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার খবরে। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টির সঙ্গেই থাকুন।